গত 1-2 মাসে ইউএস যদি কোনো দেশকে সবচেয়ে বেশি টার্গেট করে সেটা হলো ভারত। ভারতের উপরে প্রথমে 25% ট্যারিফ ইম্পোজ করা হয় এবং 6th অগাস্ট আরো এক্সট্রা 25% ট্যারিফ অর্থাৎ মোট 50% ট্যারিফ ইম্পোজ করা হয়। যদিও ওই এক্সট্রা 25% ট্যারিফ 27th অগাস্ট থেকে এফেক্টিভ হয়। আপনি গত কিছুদিনের ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পোস্ট দেখলে বুঝতে পারবেন যে ইউএস এর ভারতের উপর এমন কড়া নীতির একটি বড় কারণ হলো রাশিয়ান অয়েল। ট্রাম্পের মতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, তাই ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়া উচিত। এমনকি ইউরোপের বিভিন্ন দেশও ভারতের প্রতিনিয়ত সমালোচনা করে আসছে রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন না যে ভারত রাশিয়া থেকে সর্বাধিক তেল আমদানি করে, রাশিয়া থেকে সর্বাধিক তেল আমদানি করে চায়না। আর অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে এমন না যে ইউরোপের দেশগুলো রাশিয়ার সাথে সব প্রকার বাণিজ্য টোটালি বন্ধ করে দিয়েছে। রিপোর্ট অনুসারে জুন 2025 পর্যন্ত এলএনজি এবং পাইপলাইন গ্যাস রাশিয়া থেকে সবচেয়ে বেশি আমদানি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইনফ্যাক্ট রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে ইউএসএ কিন্তু রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয়নি। ইউএস তার প্রয়োজনীয় দ্রব্যাদি রাশিয়া থেকে প্রতিনিয়ত আমদানি করে আসছে। হ্যাঁ, এটা ঠিক যে পূর্বের তুলনায় বর্তমানে রাশিয়া এবং ইউএস এর মধ্যে আমদানি এবং রপ্তানির পরিমাণ কিছুটা হলেও কমে গেছে। এটি হলো ইউএস গভর্নমেন্টের অফিসিয়াল ডেটা। এখানে আপনি দেখতে পাবেন যে 2025 সালে ইউএস এবং রাশিয়ার মধ্যে কি পরিমাণ ট্রেড হয়েছে। ইউএস ভারতকে কিভাবে দেখতে চাই? আপনি দেখবেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সময়ে একটি কথা বলে থাকে যে ভারত ইউএস এর একটি স্ট্র্যাটেজিক অ্যালাই। India is a strategic partner. কিন্তু ইউএস এর নজরে স্ট্র্যাটেজিক অ্যালাই বা পার্টনারের চিত্র কিরকম? ঠিক এই ফটোর মতো, যেখানে টেবিলের এক পাশে থাকবে ইউএস, যে শুধু বসের কর্তব্য পালন করবে, যে শুধু আদেশ করবে, এবং টেবিলের অন্য সাইডে থাকবে তার সকল অ্যালাই বা পার্টনাররা, যারা ওই বসের আদেশকে পালন করবে। আর যারা ইউএস এর আদেশ শুনতে রাজি না, তাদের অবস্থা হয় ঠিক পাকিস্তানের ইমরান খানের মতো কিংবা বাংলাদেশের শেখ হাসিনার মতো। 2024 সালের 5 অগস্টে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আসতে হয়েছিল। কিন্তু তার ক্ষমতা যাওয়ার অনেক আগে থেকেই তিনি একটি কথা বলে আসছিলেন যে তার সরকার পতনের একটি ষড়যন্ত্র করা হচ্ছে এবং একজন হোয়াইটম্যান বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান ল্যান্ড বানানোর ষড়যন্ত্র করছে। এমনকি তিনি ইউএস এর বিরুদ্ধে এমনও এলিগেশন লাগিয়েছিলেন যে ইউএস বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ডের কন্ট্রোল চেয়েছিল। তিনি মানা করায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ভারতের উপর ইউএস এর এত হাই ট্যারিফ লাগানোর মূল কারণই হলো ভারত একটি লম্বা সময় ধরে ভারতের ফরেন পলিসিতে ইউএস এর ইনফ্লুয়েন্স পড়তে দেয়নি। ভারত কন্টিনিউয়াসলি নিজের ইন্টারেস্টকেই প্রাধান্য দিয়ে আসছে এবং কোনো দেশ থেকে ইউএস এর প্রতি এমন আচরণ ইউএস সহ্য করতে কখনোই প্রস্তুত নয়। কারো কারো মতে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ক্ষোভের কারণে ভারতের উপর এই উচ্চমানের ট্যারিফ ইম্পোজ করা হয়। কারণ ভারত বরাবরের মতো অপারেশন সিন্দুরের সমাপ্তির পেছনে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার কথা ডিনাই করে আসছে, যার কৃতিত্ব সম্পূর্ণটাই ডোনাল্ড ট্রাম্প নিজে নিতে চেয়েছিল। ইনফ্যাক্ট পাকিস্তান তাকে নোবেল পিস প্রাইজের জন্য রিকমেন্ড করে। কিন্তু 29 জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টের মধ্যে স্পষ্ট করে দেয় যে ভারত পাকিস্তানের যুদ্ধের সমাপ্তির পিছনে তৃতীয় কোনো দেশের কোনো অবদান নেই। এবং তারপর থেকে আপনি ডোনাল্ড ট্রাম্পের ভারতকে নিয়ে মন্তব্যের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পারবেন। আপনি দেখেন, এটি হলো তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের মধ্যে দেয়া 13 জুলাইয়ের পোস্ট এবং এটি হলো 31 জুলাইয়ের পোস্ট। এখানে আপনি দেখতে পারবেন যে তার মধ্যে স্পষ্টই বোঝা যায় তার ভারতের প্রতি একটা ক্ষোভ রয়েছে। অন্যদিকে সে পাকিস্তানকে অ্যালাউ করছে ইউএস এর ভূমি থেকে ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য। ভারত পাকিস্তানের যুদ্ধের পর থেকে এখনো পর্যন্ত দুইবার পাকিস্তানের আর্মি চিফ আসিফ মনিরকে ইউএস এর মধ্যে আমন্ত্রণ জানানো হয় এবং সে তার ওই ইউএস ভিজিটে গিয়ে ভারতের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন যে ভারত যদি সিন্ধু নদীর উপর বাঁধ নির্মাণ করে তবে পাকিস্তান তা মিসাইল দিয়ে ডিস্ট্রয় করে দেবে। দেখেন, এটা পসিবলই না যে কোনো এক দেশ ইউএস এর মধ্যে গিয়ে ইউএস এর সম্মতি ছাড়া অন্য দেশ সম্পর্কে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করবে। ইউএস এখানে ইচ্ছাকৃতভাবে ভারতকে প্রেসারাইজ করার জন্য পাকিস্তানকে ইউজ করছে। বর্তমানে ইউএস ভারতের প্রতি কতটুকু ফ্রাস্ট্রেটেড তা আপনি এ থেকেই বুঝতে পারবেন যে তারা এখন ভারতের উপর লাগানো ট্যারিফকে ট্যারিফই বলে না, তারা ভারতের উপর লাগানো ট্যারিফকে স্যাংশনই বলে। actions, as you've seen, sanctions on India and other actions as well. এবং ইউএস এর কাছে ভারতীয়রা খুবই অ্যারোগেন্ট, কারণ তারা ইউএস এর কথাই রাশিয়ার বিরোধিতা করে। To me, Joe, is that the Indians are so arrogant about this. They say, "Oh, we don't have higher tariffs. Oh, it's our sovereignty. We can buy oil from anyone we want." India, you're the biggest democracy in the world. Okay, act like one. Side with ইউক্রেন the রাশিয়ার যুদ্ধে প্রচুর নিরীহ নিরপরাধ মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু এই যুদ্ধের জন্য একতরফা রাশিয়াকে দায়ী করা উচিত নয়।
এই যুদ্ধের জন্য যতটুকু রাশিয়া দায়ী ঠিক ততটুকুই ইউএস এবং নেটো দায়ী। নেটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটি বড় কারণ হলো নেটোর বিস্তারবাদ। ইউক্রেন একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। রাশিয়া জানে ইউক্রেন যদি নেটোতে যোগদান করে তবে তা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই রাশিয়া পশ্চিমা দেশগুলো থেকে আইনগত নিশ্চয়তা চাচ্ছিল যে ইউক্রেন কখনো নেটোর অংশ হবে না, যা পশ্চিমা দেশগুলো মানেনি। আপনি দেখবেন ইউনাইটেড নেশনসের মধ্যে যতবার ইউক্রেনকে নিয়ে প্রস্তাব এসেছে ভারত বেশিরভাগ সময় অ্যাবস্টেন করে দিয়েছে, কিন্তু ইউএস কন্টিনিউয়াসলি ভারতের উপর প্রেসার বিল্ড করছে রাশিয়ার বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য। রাশিয়ার নিন্দা জানিয়ে কিংবা রাশিয়ার উপর স্যাংশন লাগিয়ে এই যুদ্ধের সমাধান করা সম্ভব নয়। আর ভারত এমন না যে ইউএস এর প্রেসারের কারণে রাশিয়ার বিরুদ্ধে চলে যাবে। ভারত দুনিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার একটি দেশ। ভারত সরকার কোনো দেশের প্রেসারের কারণে নিজের পলিসি চেঞ্জ করবে না। এখানে ইউএস শুধু অযৌক্তিক স্যাংশন বা ট্যারিফ লাগিয়ে ভারত এবং ইউএস এর সম্পর্ক নষ্ট করছে। ভারত কখনোই রাশিয়ার বিরুদ্ধে গিয়ে নিজের ক্ষতি করবে না। ভারতের রাশিয়ার বিরোধিতা করা মানে পাকিস্তান, চায়না এবং রাশিয়ার একটি জোট বানাতে সাহায্য করা। ইউক্রেন যেমন ইউএস এর ইনফ্লুয়েন্সে এসে নিজের দেশের মানসিকতা চিন্তা না করে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভারত সেটা করবে না। আর জিও পলিটিক্সের মধ্যে কেউ অন্য দেশের চিন্তা করে না, সবাই নিজের লাভের চিন্তাই করে। আজকে ইউক্রেনের যেমন ভারতের প্রয়োজন পড়ছে, ইতিহাসে ভারতেরও ইউক্রেনের প্রয়োজন ছিল। কাশ্মীর ইস্যুতে, এনএসজি মেম্বারশিপ ইস্যুতে তখন ইউক্রেনের ভারতের সাপোর্ট করাটা যেমন নিজের ফেভারে ছিল না, বর্তমান সময়ে ইউক্রেনের সাপোর্ট করাটাও ভারতের ফেভারে নয়। এবং ইউএসও ইতিহাসে বহুবার পাকিস্তানকে সাপোর্ট করার জন্য ভারতের বিরুদ্ধে কাজ করেছে। ইনফ্যাক্ট 1971-এ পাকিস্তানকে সাপোর্ট করার জন্য নিজের ওয়ারশিপ ভারতের বিরুদ্ধে পাঠিয়ে দিয়েছিল।